আসসালামু আলাইকুম। বাংলাদেশে প্রথম আলো ডেইলি স্টারের হামলার পর ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই গ্রেপ্তারের পরে ৩০ জন বা ৩২ জনকে শনাক্ত করা হয়েছে। এটার পরে দেখলাম ডেইলি স্টারের সাবেক সাংবাদিক, বর্তমানে ইউএসএতে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মর্তজা, উনি বললেন যে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে, ওগুলো না করে ৩০-৩২ জনের দিকেই নজরটা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী যেন তাদের মামলা পরিচালনা করে। এই কথার মানে হচ্ছে আসলে তো ওখানে হামলা করেছে ৩০০ থেকে ৪০০ জন মিলে, এখন ৩১ জনকে শনাক্ত করা হয়েছে, বাকি কাউকে এখনো শনাক্ত করা হয়নি বা শনাক্ত করা যায়নি। তো ৩০০-৪০০ জন আক্রমণ করেছে, ৩০০-৪০০ জনের তো অজ্ঞাত নাম দেওয়াই যায়, এটা দিয়ে বাণিজ্য হয়, এটা সত্যি কথা। কিন্তু এই সাংবাদিক সাহেব গোলাম মর্তুজা সাহেব কেন বললেন আমি জানি না, হয়তো উনি চাচ্ছেন যে সত্যি সত্যি মামলাটার সঠিক তদন্ত হোক, আবার এমনও হতে পারে উনিও চাচ্ছেন যে আর কাউকে যেন আসামি করা না হয়, এতে হয়তো বা অনেকে ফেসে যেতে পারে। যে একটা পোস্ট আমি দেখতে পাচ্ছিলাম, প্রথম আলো ডেইলি স্টারে হামলার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চিফ অ্যাডভাইজারের ভেরিফাইড পেজ থেকে সেই তথ্য দেওয়ার সময় ৯ জনের মধ্যে একজন মাদ্রাসায় পড়েছিল, সেই মাদ্রাসার নাম সহ উল্লেখ করা হয়েছে, কিন্তু বাকি ৮ জন কোন স্কুলে কলেজে পড়েছে সেটা মেনশন করা হয়নি। কি বুঝলেন? আসলে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মানে মাদ্রাসার ছেলেরা এই মানে এই হামলার সাথে জড়িত বা জড়িত না, বা জড়িত অথবা তারা হাইলাইট করা হয়েছে মাদ্রাসা ছেলেটাকে। আসলে বোকাচোদারা এই যে বোকাচোদা এই জিনিসটাকে মানে নিয়ে মেনশন করছে, সে আসলেই একটা মোল্লা, গাধা মোল্লা, একটা মোল্লা দলের লোক একটা। কারণটা হচ্ছে যে এটা তো জামাত ইসলামের একটা দারুণ প্রভাকাণ্ডা যে ৯ জনের ভিতরে ৮ জন হচ্ছে যে অন্য কেউ, অর্থাৎ মানে মোল্লা মুসল্লি মাত্র একজন, তার মানে এর সাথে মোল্লা মুসল্লিরা জড়িত না, এটা বোঝানোর চেষ্টা করছে। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টার যে এপিএস, সে হচ্ছে জামাত শিবিরের সাবেক সভাপতি। তো সে এটাই বোঝানোর চেষ্টা করছে, আর মোল্লা গাধা মোল্লারা বোঝাচ্ছে আরেকটা। তো এই যে ডেইলি স্টারে যে মানে মামলাটা করা হয়েছে, ডেইলি স্টার এবং প্রথম আলো নিয়ে মামলাটা করা হয়েছে, মামলায় কি জামাতে কোনো লোকের নাম আছে? হ্যাঁ, একটা লোককে, শিবিরকে গ্রেপ্তার করা হয়েছে প্রথম আলোকে হামলার জন্য। শিবির কর্মী সাইদুর জড়িত বলে একজনকে আটক করা হয়েছে। কিন্তু মানে জামাতের লোকদেরকে কি এখানে কি আসলে সত্যিকার জামাতি যারা এটার পিছনে ইন্ধন, তাদেরকে কি মানে কোনো মামলায় কোনো আসামি করা হয়েছে বা কিছু করা হয়েছে? যেমন ধরেন জামাতিদের কিছু আপনি স্ট্যাটাস দেখেন, যেমন আপনার মির্জা গালিব, একেবারে মানে রাজাকার রক্তের জামাত। এটা হচ্ছে যে মানে এর রক্ত আপনি যদি ১০০ বারও চেঞ্জ করেন ওই রাজাকারের রক্তই থাকবে, কারণ এটা ডিএনএ জামাতের, রাজাকারের ডিএনএ বা জামাতের ডিএনএ। তো সে কি বলছে, প্রথম আলো বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চায়, মতাদর্শিক রাজনীতিতে সক্রিয় মির্জা গালিব। মানে এটাতে তাদের সাইটা কতটুকু, এটা মানে শুধু সে নয়, আপনি জামাতিদের প্রত্যেকের কথা দেখেন। আপনি আসেন এবার গোলাম আজম পুত্র কি বলছে। গোলাম আজম পুত্র বলছে প্রথম আলো এবং ডেইলি স্টার অবিলম্বে নিষিদ্ধ করা হোক। এটা হচ্ছে যে হামলার আগে, তারপরে হামলা হলো, হামলা হওয়ার পরে এটা যখন সবকিছু ধ্বংস হয়ে গেল, তখন সে বলছে যে যে কোনো দাবি আইনসঙ্গত পদ্ধতিতে আদায় করতে হবে, এবং ভায়োলেন্সের জন্য দাবি এই সভ্য সমাজে অনেক কিন্তু অবাঞ্ছিত। মানে তারপরে সে ভায়োলেন্সের বিরুদ্ধে কথাবার্তা বলছে। আমান আজমিকে কি এই মামলা আসামি করা হয়েছে? মির্জা গালিবকে অন্তর্ভুক্ত করা হচ্ছে? কিংবা এই ইনকিলাব মঞ্চকে কি এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে? ইলিয়াসকে কি অন্তর্ভুক্ত করা হয়েছে? পিনিকা কি অন্তর্ভুক্ত করা হয়েছে? না, কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। কাদেরকে হত্যা করা হচ্ছে, কিভাবে কি মামলার মানে গতিপথ যাচ্ছে আমরা জানি না, তবে এদেরকে অন্তর্ভুক্ত করা দরকার। দেখুন, আনিস আলমগীরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, তারপরে অনেক নাটকবাজি করার পরে তারপরে তাকে একটা মামলায় তাকে ঢুকিয়ে দেওয়া হলো। আমান আজমের বিরুদ্ধে শুধুমাত্র এই স্ট্যাটাসের কারণেই তো তাকে প্রথম আলোর ওই জায়গাতে মামলায় তাকে আসামি করা যায়, কিন্তু সেটা করা হচ্ছে না। তাদের শক্তির উৎস কোথায়? বা সরকারের এই যে প্রথম আলো বাংলাদেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং যে মামলা হচ্ছে, সেই মামলায় সরকারের আইনশৃঙ্খলা বাহিনী আসলে কোন উদ্দেশ্য নিয়ে কাজ করছে? প্রশ্নগুলো তো থাকে, কিন্তু সেই প্রশ্নগুলো করতে পারেন, করে পরে আবার ধরাও খেতে পারেন। কারণ ধরা খাবেন কীভাবে? আনিস আলমগীরের মতো একজন পাওয়ারফুল ব্যক্তি, আনিস আলমগীর শুধু একজন পাওয়ারফুল সাংবাদিক নয়, আনিস আলমগীর একজন, যতটুকু জানি, একজন উচ্চপদস্থ আর্মির কর্মকর্তার ভাইও। সেই আনিস আলমগীরকে গ্রেপ্তার করার মতো যখন হ্যাডাম এই সরকার দেখিয়েছে, তো আপনি আর আমি তো কেউ না। মানে আপনি কোনো কোয়েশ্চেন করবেন, আপনি সরকারের বিরুদ্ধে যাবে, জামাতের বিরুদ্ধে যাবে, আপনি তো বিপজ্জনক। আর জামাতের বিরুদ্ধে যাওয়া মানে তো আপনার লাইফ রিস্ক।
আপনাকে যদি জামাতের যদি কোনো কারণে আপনি জামাত শিবিরের লিস্টে পড়ে যান, হিট লিস্টে পড়ে যান, আপনাকে সরকারও বাঁচাতে পারবে না। তো যেই জিনিসটা এখন চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, আজকে হয়তোবা স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ হবে, সর্বস্ব উপদেষ্টা কে আছে জানি না। তবে বাংলাদেশে এই যে সরকারটা গঠিত হয়েছিল, গঠিত হওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে ব্রিগেডিয়ার সাখাওয়াতকে যখন নিয়োগ দেওয়া হয়েছিল, যে যে 2-4টা উপদেষ্টাকে আমরা মনে করেছিলাম যে তারা কাজ করতে পারবেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত তাদের মধ্যে একজন ছিলেন। কারণ তিনি সরকারের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের সাথে খুব ক্লোজলি জড়িত ছিলেন, গত 17 বছরও ছিলেন। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় ছিলেন, যেহেতু উনি নির্বাচনের উপদেষ্টা ছিলেন 2008 সালে, নির্বাচনের কমিশনার ছিলেন। তো সব কিছু মিলিয়ে যদি আপনারা বলেন, তো সেই সাখাওয়াতকে যদি, তখন সাখাওয়াতের যে সত্য কথা 7.62 বুলেটটা আসলে কাদের কাছে ছিল, সেই তদন্তটা যদি সাখাওয়াত সাহেব করতে পারতেন বা করাতে পারতেন, এবং সেই তদন্ত করার ইচ্ছা প্রকাশ করার কারণেই যেহেতু তার সদস্য উপদেষ্টার পদ 2 দিনের ভিতরে চলে গিয়েছিল, যদি উনি থাকতেন আজকে হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা খারাপ হতো না। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার এপিএস একজন শিবিরের সাবেক সভাপতি, সেটা হচ্ছে বড় কথা। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই জামাত শিবিরের রিক্রুট, অর্থাৎ জামাত শিবিরের মাধ্যমেই উনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে পদ পেয়েছেন, যাতে জামাত শিবিরের সকল উদ্দেশ্য সফলভাবে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কার্যকর করা যায়। তো স্বরাষ্ট্র উপদেষ্টা চলে যাওয়ার পর কি আসে জানি না। তো এই লাস্ট 2 মাস সেই উপদেষ্টা কি কাজ করে সেটাও জানি না। তা সে যদি সঠিকভাবে কাজ করতে পারে, সেটা অবশ্যই জামাত শিবিরের প্রোপাগান্ডার বাইরে যে কাজ করতে পারে, সেটা বাংলাদেশের মানুষের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও পরিবর্তন সঠিকভাবে আসতে পারে। তবে এই বর্তমান আইন শৃঙ্খলা নতুন স্বরাষ্ট্র ব্যবস্থা এসেই প্রথমে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে ঢাকা শহরে কোনো ধরনের জনসমাবেশ করা যাবে না। যেই জনসমাবেশ করতে হবে, সে জুলাই যোদ্ধা হোক, সে নাহিদি হোক, সে ইনকিলাব মঞ্চ হোক, যেই হোক, সকলকে পিটিয়ে এটা রাস্তা ক্লিয়ার করে দিতে হবে। আর এর মাধ্যমে, অর্থাৎ শক্তি প্রয়োগের মাধ্যমে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাজ শুরু না করেন, পরিণতি খুবই খারাপ হবে। ধন্যবাদ।